দর্শক, আরও একবার আমন্ত্রণ আয়ন লিগ্যাল শোতে। বিরতির আগে আমরা কথা বলছিলাম অ্যাডপটিভ ফাদার এবং মাদারের রাইটস এবং রেসপন্সিবিলিটিসগুলো নিয়ে। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। ইফতেখার হোসেন ভাইয়া, আমরা তো কথা বললাম যে ইউকে থেকে কি করে অ্যাডপশনটা কাজ করে, কিন্তু আমরা যদি এখন আলোচনায় যাই যে বাংলাদেশ থেকে যদি আমরা কাউকে আনতে চাই, মানে তাহলে সেটা কিভাবে কাজ করবে? আচ্ছা, সো বেসিকলি তাহলে যেটা যাচ্ছে যে বাচ্চাটা আমরা জানি যে ইউকে টেরিটরি বা জুরিসডিকশনের মধ্যে নেই, সেটা ওভারসিজ কোনো দেশে আছে। তারপরও প্রথম 40% টু 45% কিন্তু প্রসেস একদমই ইনিশিয়াল স্টেজে একদমই সেম। সেটা হচ্ছে যদি আমরা জানি যে আমরা বাংলাদেশ থেকে বা যে কোনো একটা দেশ নেইবারিং কান্ট্রি থেকে আমরা আমাদের একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু ইনিশিয়াল স্টেজগুলো একদম এক, যেটা আমরা বলেছিলাম যে শুরুতে তার ইন্টারেস্টটা এখানে যারা ওভারসিজ বাচ্চাদেরকে নিয়ে কাজ করে এই ধরনের কিছু ইউকে অ্যাডপশন এজেন্সি আছে। তো সেক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে যেহেতু আপনার বাচ্চা লোকাল কাউন্সিল বা লোকাল কোনো জায়গা থেকে আসবে না, অ্যান্ড ইউ নো যে এটা ওভারসিজে বাচ্চাটা আছে, আপনার ইন্টারেস্টটা শুরুতেই ইউকে ওই অ্যাডপশন এজেন্সিগুলোকে জানাতে হবে। এবং জানানোর পরে তারা কিন্তু ইনিশিয়াল স্টেজে সবগুলো কাজ আগের মতোই করবে। সো আপনার সেলফ অ্যাসেসমেন্ট হবে, আপনার হোম ভিজিট হবে, আপনাকে ট্রেনিং অ্যাসেসমেন্টের জন্য রেকমেন্ডেশন দেওয়া হবে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে, আপনার রেফারেন্স হবে, আপনার রেফারেন্স আপনার এমপ্লয়ার, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের মানুষের কাছ থেকে রেফারেন্স নেবে। সো এই ইনিশিয়াল স্টেজটা কিন্তু বরাবরের মতোই এক। এটা হওয়ার পরে এখানে যে ডিফারেন্সটা আছে, এই এজেন্সি সুটেবিলিটি অ্যাসেসমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড চেক সব কিছু করার পরে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশনটা পাঠাবে। যখন অ্যাপ্লিকেশনটা পাঠাবে, অ্যাপ্লিকেশনটা ডিপার্টমেন্ট ফর এডুকেশন অর দ্য ইউকে সেন্ট্রাল অথরিটি তারা প্রসেস করবে। এবং তারা যদি এই ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা ইউকে সেন্ট্রাল অথরিটি যদি আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে দেয়, তখন তারা আপনাকে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি টু অ্যাডপ্ট এই সার্টিফিকেটটা ইস্যু করবে। সো ওভারসিজ অ্যাডপশনের জন্য আপনাকে ইনিশিয়াল প্রায় 40-45% সিমিলার প্রসেস গো থ্রু করে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে আপনি এই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি সার্টিফিকেটটা আপনাকে অবটেইন করতে হবে। দ্যাট মিনস ইউ আর রেডি, ইউকে লোকাল ল আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সো এইটুকু পার্ট হয়ে যাওয়ার পরে দেন আপনি যেটা করবেন, আপনার অ্যাপ্রুভড এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এবং তখন যদি এমন হয় যে আপনি বাংলাদেশের যে কোনো একটা অঞ্চলের অরফ্যানেজ থেকে বা আশ্রম থেকে আপনি একটা বাচ্চাকে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে ওই অ্যাডপটিভ এজেন্সি বা অ্যাডপশন এজেন্সি ওইখানকার অ্যাডপশন এজেন্সিগুলোর সাথে কথা বলবে। কারণ অনেকেই হয়তো ইচ্ছুক, বিদেশে বাচ্চা নিতে চান, এই ধরনের ফস্টার কেয়ারার বা অ্যাডপটিভ প্যারেন্টসগুলো ইন্টারেস্ট দেখায়। এটা হতে পারে বিভিন্ন মাদ্রাসা, চার্চ, বিভিন্ন মনিটরি যেগুলো আছে, বিভিন্ন সংস্থা আছে যে কোনো ধর্মের অরফানেজের রেজিস্ট্রেশন করে। এবং আমি জানি ময়মনসিংহ এবং কয়েকটা জায়গায় কয়েকটা খ্রিশ্চান কমিউনিটি আছে যারা এরকম কিন্তু বিদেশে প্যারেন্টস অ্যাডপশনের জন্য তারা ইন্টারেস্টেড থাকে। ইন দ্যাট কেস ওই অ্যাডপশন এজেন্সি আপনাকে ছবি দেখাবে, বা আপনি বললেন যে আই অলরেডি হ্যাভ সিলেক্টেড যে আমি ইনাকে আনতে চাই, সেটা হতে পারে আপনার কোনো রিলেটিভের বাচ্চা, আপনার ভাইয়ের বাচ্চা, হোয়াটএভার। সো এটা যখন করলেন তখন কিন্তু এজেন্সি আপনাকে এগেন ম্যাচিংয়ের মতো ইউ আর রিকোয়ার্ড টু গো ভিজিট। সো আপনার বাচ্চাটা যদি একটা মাদ্রাসায় থাকে, আপনার কোনো মিশনারিতে থাকে, আপনি সেই মিশনারির নান বা আপনি মাদ্রাসার অথরিটির সাথে আপনাকে তখন একটা ভিজিটে যেতে হবে। দিস ইজ লাইক প্যারেন্টস মিটিং দ্যাট অথরিটি। এখানেও কিন্তু তারা আপনাকে দেখবে, আপনি তাদেরকে দেখবেন, বাচ্চাটাকে দেখবেন। সো বিফোর অ্যান অর্ডারস গিভেন, আপনি বাচ্চাটাকে নিয়ে আসলেন, এগেন ওই সুপারভিশনের মতোই বাচ্চাও আপনার সাথে পরিচিত হওয়া, আপনিও বাচ্চাকে দেখা, এবং বাচ্চার যারা লোকাল কেয়ারার ওই জায়গায় লিগ্যাল গার্ডিয়ান বলতে পারি, তাদের সাথে একটা ঠিক যাকে বলে ভাইস ভার্সা একটা আলাপ আলোচনার সুযোগ থাকবে। এবং এক্ষেত্রে ইউকে অ্যাডপশনের সাথে ডিফারেন্স হয়ে গেল। আপনি যদি এটা এমন কোনো দেশ থেকে আনেন যেই দেশের লোকাল ল রিকোয়ার্ড করে আপনাকে অ্যাডপশনের অর্ডার নিতে হবে সে দেশ থেকে, তখনই এটার কমপ্লেক্সিটিটা ইউকের চেয়ে একটু ডিফারেন্ট। কারণ ইউকেতে আপনাকে ইউকে কোর্ট গ্রান্ট করে দিল যখন অ্যাডপশন অর্ডার, আফটার দ্য সুপারভিশন প্রসেস আপনি তার লিগ্যাল গার্ডিয়ান হয়ে গেলেন, রাইট? কিন্তু যেহেতু আপনি বাচ্চাটা অন্য দেশের জুরিসডিকশন থেকে আনতে যাচ্ছেন, বাচ্চাটা তো তখন সে দেশের নাগরিক, আপনি তো আর একটা দেশের নাগরিককে নিয়ে আসতে চাচ্ছেন।
সো এবং সে একটা মাইনর চাইল্ড, সো ওই দেশের অ্যাডপশন ল অনুযায়ী যদি কোনো কোর্ট অর্ডার গ্রান্ট করতে হয় আপনার জন্য, আপনাকে অর্ডার করতে হবে। সো আমি বিভিন্ন ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটির কথা না বলে আমি যেটা আপনাকে উদাহরণ দিতে পারি, সেক্ষেত্রে লোকাল ওই এজেন্সিগুলো যারা আপনার বাংলাদেশের কাউন্টার পার্ট দেখছে বা আপনার ইউকে এজেন্সি যে লোকাল কাউন্টার পার্টের সাথে কাজ করছে, বা ধরেন কোনো মাদ্রাসায় আছেন, তারাই কিন্তু অ্যাপ্লিকেন্ট হয়ে এটাকে সাপোর্ট দিবে। সো আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন যে আমি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাই, ওই দেশের লোকাল ল অনুযায়ী বাচ্চাটার বর্তমানে যারা কেয়ারার, বাচ্চাটার দায়িত্বে যারা আছেন, তাদের এভিডেন্স, তাদের ইনফরমেশন, তাদের অ্যাপ্রুভাল এবং বাচ্চাটা এবং ওই দেশের, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে, ইন্ডিয়ান ল, পাকিস্তান ল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ওয়ন্ট বি দ্য সেম। আপনি কম্বোডিয়া থেকে, চায়না থেকে নেন, প্রতিটা দেশেই স্বাধীন দেশ এবং প্রতিটা দেশে ইন্টারনাল যে ল আছে সেই লয়ের স্ট্রাকচার অনুযায়ী এই অ্যাডপশনের অর্ডারটা গ্রান্ট করতে হবে। সেই লোকাল অর্ডার থেকে আপনাকে একটা অর্ডার নিয়ে নিতে হবে। এটুকু গেল ওই দেশের রেসিপ্রোকাল লকে কমপ্লাই করা। যদি অর্ডারটা আপনি লাকিলি পেয়েও যান, এবং এগুলো প্রতিটাই ফারজানা ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস এবং একটা দীর্ঘ লিগ্যাল প্রসেস পাড়ি দিয়েই যেতে হয়। এরপরে আসে আপনার ইউকের ইমিগ্রেশন ল। সো এখানে যে ইম্পর্টেন্ট লেজিসলেশন আছে বা ট্রিটি আছে, এটাকে বলে হেগ কনভেনশন। সো ইউকে ইজ এ সিগনেটরি টু এ হেগ কনভেনশন। সো হেগ কনভেনশন হচ্ছে যে যদি আপনি এমন কোনো দেশ থেকে বাচ্চা আনছেন যারাও হেগ কনভেনশনের সিগনেটরি, যেরকম ইউকে সিগনেটরি, সেক্ষেত্রে ইউকের অর্ডার পেয়ে গেলেই ওই দেশ থেকে আপনাকে আলাদা করে অর্ডার নিতে হবে না। সো এটা হচ্ছে আপনার একটা বিশাল ব্যুরোক্রেসি থেকে আপনি সেভ হয়ে গেলেন। সো আপনি কানাডা থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চান, আপনি অ্যাপ্লিক্যান্ট ইউকে, আপনাকে কিন্তু কানাডা থেকে আবার স্পেসিফিক একটা অর্ডার নেওয়ার এই ফর্ম্যালিটিসটা থাকবে না। বাট বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশ কিন্তু হেগ কনভেনশনের ট্রিটিতে সাইন করেনি। সো বাংলাদেশ থেকে নিতে হলে আপনাকে বাংলাদেশের লোকাল ল, কোর্ট, মিনিস্ট্রি, এই সব জায়গাগুলো থেকে রাইট অর্ডার, নো অবজেকশন সার্টিফিকেট, এগুলো সব কিছু নিতে হবে। নেওয়ার পরে অ্যাপ্লিকেশন করার সময় যেহেতু আরেকটা সুবিধা আছে, আপনি যদি হেগ কনভেনশনের কান্ট্রি হন, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু শুরুতে ইনডেফিনিট লিভ টু রিমেন নিয়েই ঢুকবে। যদি একজন প্যারেন্টসের ইদার একজন বা যে কোনো একজন যদি ব্রিটিশ হয়, সেক্ষেত্রে বাচ্চাটা হেগ কনভেনশন কান্ট্রিগুলো থেকে যদি আসে, শুরু থেকে ইনডেফিনিট লিভ টু রিমেন নিয়ে আসবে এবং পরবর্তীতে সে ন্যাচারালাইজেশন করে খুব দ্রুতই ব্রিটিশ হয়ে যাবে। আর নন হেগ সিগনেটরি কান্ট্রিজ থেকে আসতে হলে শুরুতে আপনাকে একটা এন্ট্রি ক্লিয়ারেন্স এবং টেম্পোরারি ভিসা নিয়ে আসতে হবে, এবং যেটা কিন্তু এক্সটেন্ড করাটা খুব একটা ডিফিকাল্ট না, এবং সেটা 5 ইয়ার্স আপনার রেসিডেন্সি হয়ে যাওয়ার পরে বাচ্চাও কিন্তু ন্যাচারালাইজ ব্রিটিশ হবে আফটার সেটেলমেন্ট, ইনডেফিনিট লিভ টু রিমেন অ্যান্ড দেন সেটেলমেন্ট প্রসেস, সিমিলার প্রসেসের ভিতর দিয়ে যাবে। সো এখানে হেগ কনভেনশন বা হেগ ট্রিটিতে কোন কান্ট্রি থেকে বাচ্চা আনছেন, সেটা কিন্তু অনেক সময় ম্যাটারটাকে অনেক দীর্ঘায়িত করা থেকে বাঁচিয়ে দেয়। খুব সুন্দর করে বলেছেন। তার মানে আমরা খুব ফান্ডামেন্টাল যে একটা ডিফারেন্স দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা ইউকের ভেতর থেকে যখন কেউ চাইল্ড অ্যাডপশনে যাবেন, তখন ইমিগ্রেশনের কোনো ব্যাপারটি আসলে কাজ থাকে না। আর যদি সিগনেটরি কান্ট্রিজ থেকে হয়, সেখানেও প্রসেসটা অনেক ইজিয়ার। হ্যাঁ, কারণ শুরুতেই বাচ্চাটা সে পেয়ে যাচ্ছে, ইজিয়ার তো বটেই, এবং যে বাচ্চা আসবে ইউকেতে তার শুরুতেই হয়ে যাচ্ছে ইনডেফিনিট লিভ। কারেক্ট, ইনডেফিনিট লিভ টু রিমেইন নিয়েই ঢুকবে। কিন্তু বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মতো আর যেসব কান্ট্রি আছে যারা এখনো সেই হেগ কনভেনশনের সিগনেটরি কান্ট্রি নয়, সেই সমস্ত কান্ট্রি থেকে আসতে হলে বাচ্চাকে প্রথমে একটা এন্ট্রি ক্লিয়ারেন্স দিয়ে আসতে হবে এবং এরপরে এক্সটেন্ড করতে পারবে। সো ইমিগ্রেশনের ব্যাপারটা খুব বেশি ইনভলভ রয়েছে আপনার যদি নন সিগনেটরি কান্ট্রি হয়ে থাকে। যাই হোক, আরেকটা বিষয় যেটা বলছিলাম ইফতেখার ভাইয়া, যে রেগুলার ভিজিট তো করতে মানে যাবে, এখান থেকে ভিজিট করতে যেতে হবে যদি কোনো বাচ্চা না, এটা কি ম্যান্ডেটরি কোনো রিকোয়ারমেন্ট? জি, এটাও ডিপেন্ড করবে, কারণ পার্ট অফ দ্য প্রসেস আপনাকে এজেন্সি, এখানে খুব ইম্পর্টেন্ট, এজেন্সিগুলো ডিপেন্ড করে কোন এজেন্সি আপনি নিচ্ছেন। এখানে অনেক এক্সপিরিয়েন্স এজেন্সি আছে এবং তাদের সাথে কাজ করার সুফল হচ্ছে তারা প্রসেসের ব্যাপারে খুবই স্কিলড, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবং এই প্রসেসটা কিন্তু আনফর্চুনেটলি চিপ না। সো ইট কস্ট ইউ লট অফ মানি। ভালো এজেন্সিগুলোর সাথে সুবিধা হচ্ছে তারা আপনার অ্যাপ্লিকেশনগুলোতে যেভাবে আপনাকে হেল্প করবে,
ট্রেনিং, অ্যাসেসমেন্ট, তাদের ভেটিং, তাদের হোম ভিজিট, এবং তারা যেসব অ্যাডপশন এজেন্সির সাথে ওইসব দেশে কাজ করে, আপনার প্রসেসটা কিন্তু যথেষ্ট সহজ হয়ে যায়। বাট এভরি গুড থিং কামস অ্যাট এ প্রাইস, আনফর্চুনেটলি। সো এই ধরনের এজেন্সিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে চার্জ করবে। বাট মূল বিষয়টা যেটা আপনি জানতে চাচ্ছিলেন, যে আপনার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে দেশ থেকে আসবে সেই দেশের ভিজিটটা কি ম্যান্ডেটরি কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা একটা ম্যান্ডেটরি পার্ট ওই প্রসেসটার, যেই আপনাকে যে তাদের সাথে দেখা করে আসতে হবে এবং সেই তাদের অ্যাপ্রুভালটা, এবং আলটিমেটলি তাদেরকে শুধু একবার না বেশ কয়েকবার যেতে হয়। বিকজ আপনি যদি লোকাল কোর্টের অ্যাপ্লিকেশন আপনাকে করতে হয়, লোকাল কোর্ট মাস্ট হ্যাভ ইউ অ্যাটেন্ডিং দ্যাট পার্টিকুলার প্রসিডিংস। আপনি এটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বা কাউকে পাঠিয়ে হবে না। লোকাল কোর্ট কিন্তু ডেফিনেটলি অ্যাডপ্টার্স যারা অ্যাডপটিভ প্যারেন্টস হবে তাদেরকে ডেফিনেটলি ওখানে আসতে, অফকোর্স তারা চাইবে তারা আসুক, এবং তাদেরকে দেখবে, অ্যাসেসমেন্টেরও বিষয় আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে কেউ যদি তার নিজের কোনো ফ্যামিলি মেম্বারের কাছ থেকে বাচ্চাকে নিতে যায়, সে তো অলরেডি বাচ্চার সাথে পরিচিত, সে জানে সব কিছু, তার ক্ষেত্রে কি ব্যাপার মানে প্রসেসটা একই রকম? ভিজিটটা ইটস নট এ খুব ইম্পর্টেন্ট। আপনার নিজের ফ্যামিলির কেউ হলেও ব্যাপারটা হচ্ছে ইটস এ ম্যাটার অফ লিগ্যাল কনফার্মেশন। বাচ্চা যদি বাবা মা মরেও যায়, আপনি জানেন বাচ্চার বাবা বা মায়ের অবর্তমানে কেউ না কেউ বাচ্চার লিগ্যাল রেসপন্সিবিলিটিটাকে অ্যাসিউম করে, এবং সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে তার গ্র্যান্ড প্যারেন্টস বেঁচে আছেন কি না, বা নেক্সট অফ কিন কে আছে। যদি বাবা মা চলে যায়, চাচা, খালা, ফুপু, হোয়াটএভার, নেক্সট ইন লাইন কিন্তু নেক্সট অফ কিন হয়ে যায়। এটা কিন্তু মোরলেস সব দেশে একটা ইউনিভার্সাল রুল। কারণ কোনো দেশই স্ট্রেঞ্জারকে বাচ্চা দিতে চায় না যদি বাচ্চাটা নিজের ফ্যামিলির ভিতরে থাকে। ইটস এগেন ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। সো এমন যদি হয় বাচ্চাটা আপনার ভাইয়ের ছেলে, ভাই মারা গেছেন, ভাবি হয়তো বা নট ইন এ স্টেট, বা ভাবিও নেই, কিন্তু স্টিল ইউ আর নট দ্য লিগাল গার্ডিয়ান। আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্টারেস্টিং আছে, বাচ্চাটার আঙ্কেল হয়তো কানাডা থাকে, আমেরিকা থাকে, বাচ্চাটার লিগাল গার্ডিয়ান কিন্তু তিনি। আচ্ছা, কারণ তার দাদাও নেই, এক ভাই মারা গেছেন, তার হয়তো ওয়াইফ বাচ্চাটাকে অ্যাবান্ডন করেছে বা নেই। সেক্ষেত্রে কিন্তু যেই ব্যক্তিটি আমেরিকাতে বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, হি ইজ অলরেডি দ্য লিগাল গার্ডিয়ান। অতএব সেক্ষেত্রে তার প্রসেসটা কিন্তু ইজিয়ার হবে। সে যদি কোর্টকে যে বলে আমি অলরেডি লিগাল গার্ডিয়ান, আমি আপনার কাছে শুধু অ্যাপ্লিকেশন করছি যে আমি বাচ্চাটাকে নিয়ে যেতে চাই, সেটা আপনি স্যাংশন করে দেন, সেটা আমাকে গ্রান্ট করে দেন জুডিশিয়াল অর্ডার, সেক্ষেত্রে কোর্টের আপত্তি থাকার কথা না। সো অবভিয়াসলি ইটস অল কেস টু কেস বেসিস। আপনি যেটা উদাহরণ দিলেন যে যেতে তো হবে, কিন্তু আপনি যদি অলরেডি লিগাল গার্ডিয়ান হন বা আপনার ফ্যামিলির মেম্বার কেউ হয়, এবং বাচ্চার দাদা যিনি বর্তমানে লিগাল গার্ডিয়ান, সে যদি বলে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, আমার মেজো ছেলে আমার এই নাতির গার্ডিয়ান হবে, তাহলে তো জিনিসটা প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। বাট এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, লোকাল কোর্ট বা মিউনিসিপ্যাল ল যে দেশ থেকে আসবে তাদের লটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, অফকোর্স ফলো করতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে কি করে বাচ্চাকে অ্যাডপ্ট করতে হয়। একটা অ্যাডপশনের পরে খুব কিছু কোয়েশ্চেন আসে এরকম যে আসলে ইনহেরিটেন্সের ব্যাপার বা প্রপার্টি ভাগাভাগির সময়, উইল করার সময় তাদের আসলে কতটুকু রাইটস আছে। এক্ষেত্রে ইসলামিক লয়ের সাথে অ্যাডপশন লয়ের একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, আপনি জানেন যে মুসলিম আইন অনুযায়ী আপনার দত্তক বা অ্যাডপ্টেড চাইল্ড কিন্তু আপনার সম্পত্তি ইনহেরিট করে না, কিন্তু ইউকে লতে বাচ্চা কিন্তু আপনার ইন অল সেন্স, যেটা আগেই বলেছি, হি ইজ ইয়োর সান, হি ইজ ইয়োর ডটার। সো ইনহেরিটেন্সে অ্যাডপ্টেড চাইল্ডের কিন্তু ফুল রাইট থাকে। ফুল রাইট থাকে। তাহলে যে বাংলাদেশে যদি সেটাকে সেই রাইটটা না থেকে থাকে এবং বাংলাদেশ থেকে আসা সেই চাইল্ডটা ইউকে রেসিডেন্টের যখন দত্তক বাচ্চা হয়, তখন তার রাইটসটা আসলে কোন লয়ের আন্ডারে? না, তখন তো সে এখানকার লোকাল লতেই তার ইনহেরিটেন্সটা গভর্ন করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেল। আর উইলের ক্ষেত্রে যখন একই রকম যে বায়োলজিক্যাল প্যারেন্ট হলে যেরকম তার রাইটস ছিল, এখানে লিগ্যাল প্যারেন্টও তার নামে সবকিছু দিয়ে যদি চায়, সেক্ষেত্রে ল সেটাকেই সাপোর্ট করবে, বিকজ হি ক্যান ইনহেরিট। আর উইলের বিষয়টা তো একটু স্লাইটলি ডিফারেন্ট। আপনি যে কাউকে উইল করতে পারেন, মুসলিম লতে বিভিন্ন বিষয় আছে, কোরআনিক শেয়ার কাকে আপনি ওভাররাইড করতে পারবেন না, এই ধরনের কিছু বিষয় আছে। বাট এখানেও কিছু ব্যাপার আছে, আই এম শিওর যারা লিগাল স্কলার তারা ভালো বলতে পারবেন যে জীবিত অবস্থায় উইল এবং মৃত অবস্থায় উইল, দিস ইজ এ ডিফারেন্স। আপনি জীবিত অবস্থায়
আপনি মাদ্রাসাকে চ্যারিটিতে পুরোটাই দিয়ে দিতে পারবেন, সেখানে বাচ্চাটাকে না দিলেও সেই উইলটা কন্টেস্ট করা যাবে না, বা দ্যাটস এ ডিফারেন্ট এরিয়া আমরা চলে যাচ্ছি। বাট আপনার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে এই ক্ষেত্রে অ্যাডপশন বা অ্যাডপটিভ চাইল্ড উইল ইনহেরিট ইউ কমপ্লিটলি, আপনি যদি চান। জি, ওকে, আমরা অনেকক্ষণ ধরে অ্যাডপশন নিয়ে কথা বলছি ভাই, আপনি কি আর কোনো কিছু অ্যাড করতে চান? অ্যাডপশন লয়ের আপনার কলাররা যদি কোনো কোয়েশ্চেন করেন তো সেটা নেওয়া যায়, আদারওয়াইজ আমাদের হাতে যদি কিছু সময় থাকে, আমাদের হাতে আসলে আনফরচুনেটলি তেমন কোনো বেশি সময় নেই, আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে। আমি একটু নতুন যেই স্টেটমেন্ট অফ চেঞ্জেস এসেছে 2025-এ, প্রতিদিন 10-12টা কল আসছে, আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই। আপনারা যারা শুনছেন ইমিগ্রেশন ল, আজকে আমরা অ্যাডপশন ল নিয়ে একটু বেশি কথা বললাম। নতুন 22শে জুলাই কয়েকদিন আগে যে নতুন স্টেটমেন্ট অফ চেঞ্জেস এসেছে, সেখানে কিন্তু মূলত স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি বা ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে ম্যাসিভ চেঞ্জেস এসেছে। সেক্ষেত্রে যে ন্যূনতম স্যালারি থ্রেশহোল্ড, সেটা যেটা আগে 38,700 ছিল সেটা বেড়ে 41,700 হয়েছে। সেক্ষেত্রে ইমিগ্রেশন স্যালারি লিস্ট বা যেটাকে আমরা শর্টেজ অকুপেশন লিস্ট বলতাম, সেটা 30,960 থেকে বেড়ে 33,400 হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রায় 111টার মতো লো স্কিল জব, যেই জবগুলোতে মানে কাজ করতে হলে আপনাকে ইউকে গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে না, সেই জবগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। সেটাকে রিপ্লেস করে টেম্পোরারি একটা শর্টেজ লিস্ট এসেছে, যেটা এন্ড অফ 2026 পর্যন্ত চলবে, যেটা একটা এক্সপ্যান্ডেড লিস্ট আর টেম্পোরারি শর্টেজ লিস্ট এসেছে। এবং যেই কোয়েশ্চেনটা প্রায় আসে, এই 22 তারিখের পর থেকে সোশ্যাল কেয়ার বা কেয়ার ওয়ার্কার হিসাবে বিদেশ থেকে কিন্তু আর মানুষ আনা যাবে না। কিন্তু এখানে কনফিউশন হচ্ছে, যারা অলরেডি এ দেশে কেয়ার ওয়ার্কার হিসাবে এসে গেছেন তারা কিন্তু এখনও এক্সটেন্ড করতে পারবেন, তারা সুইচ করতে পারবেন। আর টেম্পোরারি শর্টেজ লিস্টে যারা আসবে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না। সো অল্প সময়ের ভিতরে এই কথাগুলোই আমি একটু বলতে চাচ্ছিলাম, হয়তো বা নেক্সট কোনো দিন এসে ইমিগ্রেশন ল নিয়ে আমরা আবার কথা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইফতেখার স্যার আমাদের কাছে আসার জন্য, আমাদের স্টুডিওতে, এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইনসাইটস এবং এক্সপিরিয়েন্সেস আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদেরকে এতক্ষণ। আমরা নেক্সট এপিসোডে আসবো নতুন কোনো অতিথি নিয়ে এবং নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং আয়ন লিগেন শো।